স্যারকে বলবো, স্যার আপনি আমার চেয়ারটা যদি বসেন আমি খুব সম্মানিত হব স্যার, প্লিজ স্যার আপনি আমার চেয়ারে বসেন, স্যার আমি ওইখানে গিয়ে বসবো স্যার, প্লিজ প্লিজ। অনেক ধন্যবাদ শাহাদাত ভাই। আসলে অনেক ত্যাগের পর কোনো কিছু সৃষ্টি হয়, এটাই সত্য। যে সত্যজিৎ তার যৌবনে সমুদ্রের কাছে গিয়ে সূর্যাস্ত দেখতে পছন্দ করতেন, তখন সাইদাপার মনে হয়েছে যে একটা শতাব্দীর শেষ সূর্য আস্তে 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 সমুদ্রের পানিতে ডুবে যাচ্ছে। এই শব্দগুলো যখন আমি লিখেছি তখন আসলে আমার কম্পিউটারের কিবোর্ড ভেসে গেছে। সাইদা আপা হচ্ছেন একজন লড়াকু একজন নারী, যিনি তমসাকে ডিঙ্গিয়ে আলোর দিকে যাত্রা করেছেন। সেই আলোক বিহারী সাইদা খানমকে নিয়ে আজকে এটা অনুষ্ঠান। উনি শুধু নারীদের জন্য অনুপ্রেরণা দিয়েছেন তা না, আমার মতো গ্রাম থেকে আসা একটা ছেলেকে যে কিনা ফটোগ্রাফার হওয়ার স্বপ্ন দেখেছে, ফটোগ্রাফি ছাড়া আর কিছু করবে না, সেই মানুষটা কিন্তু আমাকে এইভাবে তাড়িত করেছে। সামনে দাঁড়ালে অনেক সময় কণ্ঠ কেঁপে যায়, তো আমি যদি কথা বলতে গিয়ে আমার কখনো কণ্ঠ কেঁপে যায় তাহলে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা প্লিজ। কারণ সাইদা আপা একটা সাহসের নাম আপনারা জানেন, কিন্তু সাইদা আপা হচ্ছে আমার কাছে একটা আবেগের নাম। সাইদা আপা হচ্ছেন একজন লড়াকু একজন নারী, যিনি তমসাকে ডিঙ্গিয়ে যিনি আলোর দিকে যাত্রা করেছেন। সেই আলোক বিহারী সাইদা খানমকে নিয়ে আজকে একটা অনুষ্ঠান। দুইটা বই সাইদা আপাকে নিয়ে এবার হয়েছে, একটা সম্পাদিত আর একটা আমার লেখা। আমি খুবই সামান্য মানুষ, আমি নেহায়েতে একজন আলোকচিত্রী গবেষক, পড়াই ফটোগ্রাফি নিয়ে, আর পূর্ববঙ্গের ফটোগ্রাফির ইতিহাস নিয়ে আমি বেসিক্যালি গবেষণা করি। আমার মূল কাজ যারা আমাদের পায়োনিয়ার ফটোগ্রাফার, সেই 1840 সালে তো ক্যামেরাটা কলকাতায় আসলো, কিন্তু আমাদের পূর্ববঙ্গে 1950 সালে নবাব আহসানুল্লাহর কাছে প্রথম ক্যামেরাটা আসলো। তারপর থেকে যে 1970 পর্যন্ত, মানে আহসানুল্লাহ থেকে শুরু করে আমাদের আনোয়ার হোসেন, অনন্য আনোয়ার হোসেন, এই 136 জন পায়োনিয়ারকে আমি খুঁজে বের করার চেষ্টা করেছি। তো সেটা আমি করছি, তাদের জীবন, তাদের কাজগুলো তো আমাদের আর্কাইভের অবস্থা তো আপনারা জানেন। আমি চেষ্টা করছি যে যারা আর কোনো দিন তাদের নিজেদের কথাগুলো বলতে পারবে না, তাদের কাজগুলোকে আমি মনে করি যে এরা বাংলাদেশের একটা খুঁটি। আমি আসলে সেই খুঁটিগুলোকে আসলে একটা পাটাতনের উপর আমি করছি। সেইটা করা গেলে আমার মনে হয় যে বাংলাদেশের ফটোগ্রাফির একটা ফাউন্ডেশন হয়তো দাঁড়াবে। তো সেই যে 136 জন যে আমরা পায়োনিয়ার, এর মধ্যে অন্যতম একজন হচ্ছেন আমাদের সাইদা খানম, যাকে আমি বলি একজন অনুপ্রেরণাময়ী নারী। উনি শুধু নারীদের জন্য অনুপ্রেরণা দিয়েছেন তা না, আমার মতো গ্রাম থেকে আসা একটা ছেলেকে যে কিনা ফটোগ্রাফার হওয়ার স্বপ্ন দেখেছে, ফটোগ্রাফি ছাড়া আর কিছু করবে না, সেই মানুষটা কিন্তু আমাকে এইভাবে তাড়িত করেছে। তো সাইদা আপাকে নিয়ে আমি যেটা করেছি, সাইদা আপাকে আসলে আমি চিনি হচ্ছে 2001 সালে পাঠশালায় পড়তে গিয়ে। সাইদা আপাকে নিয়ে আমি প্রথম লিখি 2004 সালে, প্রথম হলো নারী মঞ্চে 1 পৃষ্ঠা জুড়ে একটা আর্টিকেল ছাপা হয়েছিল। তারপর সাইদা আপাকে নিয়ে আমি লিখি 2011 সালে অন্য আলোতে, সেটাও 1 পৃষ্ঠার একটা অন্য আলোতে লেখা ছাপা হয়েছে। তো এইটা করতে গিয়ে যেটা হলো যে সাইদা আপার স্নেহটা পেয়েছি আমি, সেই হিসাবে আমি খুবই সৌভাগ্যবান। মুন্নি আপা আছেন, তাদের পরম্পরায় আমি সাইদা আপাকে চিনেছি। তো এরপরে যেটা হলো যে এই গত বছর ডিসেম্বর মাসে সাইদা আপার 86তম জন্মদিন ছিল। তো ওই সময় আমি যেহেতু এখন দেশ রূপান্তর পত্রিকার ফটো এডিটার, তখন আমার মনে হচ্ছে যে সাইদা আপার এই জন্মদিন উপলক্ষে একটা আর্টিকেল লিখি। তো সেইটা লিখতে গিয়ে মাত্র 450 ওয়ার্ডের একটা আর্টিকেল আমি লিখি। তো সেই আর্টিকেলটা দেখে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের যে সাপ্তাহিক সাময়িকী ইজেলের সম্পাদক আলী আজিজ আমাকে ফোন করেন, বলে যে আপনি একটা 4,500 ওয়ার্ডের একটা আর্টিকেল লিখে পাঠান আর কিছু ছবি দেন। তো আমি লিখতে গিয়ে না, মানে সাইদা আপা আসলে এত বিশাল একজন মানুষ, এবং সাইদা আপার
আলোকচিত্র কিংবা তার সাহিত্যের যে সৌরভমালা, এটার এত বেশি, তার জমিনটা এত বেশি বিস্তীর্ণ, মানে সেটা আমার কাছে মনে হলো যে এই 4500 6000 ওয়ার্ডের মধ্যে আমি আসলে আমার নেশা ধরে গেল। তো ওইটা ছাপা হওয়ার পরে জাস্ট প্রিয়ন্তী আমাকে ফোন করলেন। প্রিয়ন্তী তখন পাঠক সমাবেশে আছে। প্রিয়ন্তী আমাকে ফোন করে বললেন যে আমাদের শাহিদুল ইসলাম বিজু স্যারের সঙ্গে কথা হয়েছে, তো এই পাণ্ডুলিপিটা তিনি করতে চান এবং এই বছরই করবেন। তো লিখতে বসে গেলাম। লিখতে বসার পরে আমি আসলে 22 দিন ঘুমাই নাই। 22 দিন আমি যেটা করেছি, আমি 8টার সময় বাসা থেকে বেরিয়েছি, 9টার সময় আমি লাইব্রেরিতে ঢুকেছি। তারপরে বেগম, অনন্যা, ললনার লালনার এস্টিমেটের সাইদাপা ছিলেন, মানে সাইদাপা তো নাই, কিন্তু সাইদাপাকে পড়ার জন্য তার সবগুলো ছবি আমার দেখা দরকার বলে আমি মনে করেছি। এবং বেগমের শুরু থেকে শুরু করে এই 19 সাল পর্যন্ত যত বেগম আছে আমি দেখার চেষ্টা করেছি। ললনা আমি দেখার চেষ্টা করেছি। সংবাদ, দৈনিক বাংলা, অনন্যা 1988 সালে বেরিয়েছে, সমস্তগুলো দেখে আমি সাইদাপাকে বোঝার চেষ্টা করলাম। তারপরে যেটা হলো যে আমি তারপরে 3টার দিকে আমাকে প্রতিদিন অফিস করতে হয়। তো আমি 3:45টার সময় অফিসে ঢুকি, মিটিং করি, তারপরে আমি 10:30 11টা পর্যন্ত গিয়ে আমি আবার লিখি কিংবা এডিট করি। আর ভোর 4টায় বা আজান দেওয়ার পরে আমি আসলে ঘুমাতে যাই। তো এইভাবে 22 দিন আমি আসলে মানে ঘুমাইনি, কারণ সাইদাপার কাজ আমাকে ঘুমাতে দেয়নি। এবং সাইদাপার মানে প্রত্যেকের জীবন তার গল্পের মতো হয় না, সাইদাপার জীবনটা আসলে গল্পের মতো। সাইদাপার জীবনের এত ডাইভার্সিটি, মানে এইটা যদি আপনারা মানে আমার বইটা পড়েন বা আমাদের সারাপার বইটা পড়েন তাহলে আপনারা বুঝতে পারবেন। তো সাইদাপাকে নিয়ে কাজ করতে গিয়ে যেটা আমার মনে হয়েছে যে হয় কি, যে আমাদের সামনে যখন এই যে স্যাররা থাকেন, সবাই থাকেন, তখন না আমরা আসলে বুঝতে পারি না, কিন্তু মানুষ যখন চলে যায় তখন না আসলে মানুষকে বোঝা যায় যে মানুষটা কত বড় একটা আকর, কত বড় একটা স্বর্ণের খনি আসলে আমাদের কাছ থেকে চলে যায়। আর সাইদাপাকে আমি যখন নতুন করে আবিষ্কার করি আমি মানে ততই বেশি উত্তেজিত হয়ে যাই। সাইদাপা স্কেচ আঁকতেন, বেগমে তার স্কেচ ছাপা হয়েছে, ললনা স্কেচ ছাপা হয়েছে, যেগুলো আমাদের একদম অজানার মধ্যে ছিল। তো যাই হোক, মানে সাইদাপাকে ধরেন আমি এগুলা খুঁজতে গিয়ে সাইদাপার মানে আলোকচিত্রী জীবন মোটামুটি আমি কমপ্লিট করতে পেরেছি। কিন্তু সাইদাপার তো আরও জীবন আছে, তার লেখক জীবন, তার উপন্যাসিক জীবন, তার সংগঠক জীবন, তারপরে মুক্তিযুদ্ধের উনি ছবি ঠিক তুলতে পারেননি, তারপরে তার নার্স হয়ে যাওয়া, এই যে মানবিক মানুষ, নানাভাবে খুঁজতে গিয়ে সাইদাপাকে আমি অন্যভাবে অন্য আলোয় উদ্ভাসিত হয় সাইদাপা আমার কাছে। তো সাইদাপার প্রথম কোন গল্প ছাপা হয়েছে বা সাইদাপার একটা বই বেরিয়েছিল 64 সালে। তো সেই বইটা মানে দুলুমুঠি, যেটা নরেন্দ্রনাথ মিত্র এটার নাম দিয়েছিলেন। তো সেই বইটা সম্ভাব্য সমস্ত জায়গায় খুঁজে আমি পাইনি। আমার খুবই মন খারাপ। আর আমার একটা হয় যে আমি তো খুবই নেহায়েত একজন গবেষক, কিন্তু কোনো কিছু না পেলে আমি অসুস্থ হয়ে যাই, এটা আমার একটা বদস্বভাব বলতে পারেন। তো এই বইটা সম্ভাব্য কোনো জায়গায় আমি পাচ্ছি না, আর আমি ঘুমাতে পারছি না। আজানের দিকে মনে হয় যে মানে সাইদাপা মনে হলো যে উনি আমাকে বলছেন, এটা আমার হয়তো কল্পনা হতে পারে, সাইদাপা বলছে তুমি এইভাবে খুঁজে পাবা না, তুমি লাইব্রেরিতে যাও। তো সকাল 9টায় আমার ঘুম ভাঙলো এবং আমি একদম দম ধরে বসে আছি, আমি কোন লাইব্রেরিতে যাব? সাইদাপা তো আমাকে কোনো লাইব্রেরিতে যেতে বলেন নাই। হঠাৎ আমার মনে হলো, আচ্ছা সাইদাপা তো ঢাকা ইউনিভার্সিটির বাংলা বিভাগের লাইব্রেরিয়ান ছিলেন, ওখানে যাই। আমি ওখানে গেলাম। সাইদাপার চেয়ারে যিনি বসতেন, সেই চেয়ারে বসা অনুপা পারভিন নামে একজন, তার সঙ্গে কথা বললাম। তাকে বললাম সাইদাপার বইটা কি আছে? তো উনি বললেন নাই। আমার মাথায় বাজ পড়ে গেল যে এই বইটা আমি আর কোনোদিন দেখতে পাবো না। এরপর আমি গেলাম দৌড়িয়ে ঢাকা ইউনিভার্সিটির সেন্ট্রাল লাইব্রেরিতে। সেখানে গিয়ে খবর নিলাম এই বইটা আমি পাচ্ছি না। আর আমার যে কি অস্থির সময় কাটছে যে এই বইটা দেখতে পাবো না। আর আমি একটা জিনিস বিশ্বাস করি যে পৃথিবীতে একটা জিনিস প্রকাশিত হয়েছে আর সেটা খুঁজে পাবো না, সেটা আসলে হতে পারে না।
তারপরে হঠাৎ আমার মনে হলো, আচ্ছা সাইদা আপা তো ঢাকা বাংলা একাডেমিরও মানে উনি জীবন সদস্য ছিলেন, ওখানে একটু খুঁজে দেখি। ওখানকার একজন লাইব্রেরির একজনকে আমি ফোন করলাম, মুসলিউদ্দিনকে বললাম যে মুসলিউদ্দিন 64 সালে এরকম একটা বই বেরিয়েছিল, এই বইটা তো সবাই দেখবে না, কিন্তু দেখেন না কোনোভাবে কোনো রেয়ার কালেকশানে গিয়ে যদি এটা খুঁজে পাওয়া যায়, কোনোভাবে যদি পাওয়া যায় দেখেন না। তো আমাকে বললেন আমি জানাচ্ছি। আমি বললাম কতক্ষণ লাগবে? বলে 20 মিনিট। এই 20 মিনিটকে আমার 20 বছর মনে হয়েছে। এবং ফাইনালি 23 মিনিটের মাথায় মুসলিউদ্দিন আমাকে ফোন করে বললেন, স্যার বইটা পেয়েছি। আমি উপরের দিকে তাকিয়ে আমি বললাম যে অন্তর্যামী কাউকে ফেরায় না, ফাইনালি আমি পেয়ে গেছি। এবং আপার এই লেখক জীবনকে আমি এইভাবে নিয়ে আসতে পেরেছি। আপাকে লিখতে গিয়ে আমার বহুবার কান্না আসছে, আমার মাঝে মাঝে লোমকূশগুলো দাঁড়িয়ে উঠেছে। আমার মনে হয়েছে যে আমাদের একজন আলোকিত মানুষ, একজন মহিয়সী নারী। সেই কারণে আমি আমার বইটার ভূমিকা না লিখে আমি লিখেছি একজন অনুপ্রেরণাময়ী নারীর গল্প, একজন অনুপ্রেরণাময়ীর গল্প। তো যেটা হয়েছে যে সাইদা আপা এত সুন্দর করে লিখতেন, মানে আমি খুব অবাক হই যে কেমন করে উনি লিখতেন। এবং সাইদা আপা 10 বছর বয়সে উনি গল্প লিখেছেন, তার শ্যামলী গল্প ছাপা হয়েছে তার 12 বছর বয়সে বেগম পত্রিকায়। উনি তখন থাকতেন পাবনায়। 12 বছরের একটা মেয়ের 3টা গল্প ছাপা হয়ে যায় বেগমে, একটা ভ্রমণ কাহিনী ছাপা হয়ে যায়। সেগুলো যাই হোক কিছুটা উদ্ধার করা গেছে, আমি সংক্ষেপ করব। তো সাইদা আপার যেটা হলো যে সাইদা আপার আরও অনেক বিষয় আছে। সাইদা আপা আপনারা জানেন যে বাংলাদেশের অসংখ্য গুণী মানুষ, ভারতবর্ষের অসংখ্য গুণী মানুষের উনি ছবি তুলেছেন। সত্যজিতের ছবি তুলেছেন 30 বছর। সত্যজিতের কাছে সাইদা আপা ছিলেন বাংলাদেশ। তো এই 30 বছরের সম্পর্কে উনি যে ছবি তুলেছেন, শেষ সময়ে যখন উনি অস্কার পান এবং সাইদা আপা তাকে আসলে অভিনন্দন জানানোর জন্য কলকাতায় যান। কলকাতায় গিয়ে আসলে বুঝতে পারেন যে সত্যজিৎ খুবই অসুস্থ এবং তখন তিনি বেলভিউ নার্সিং হোমে উনি ভর্তি। তো যিনি মঙ্কুদি সাইদা আপার বিজয়া রায়ের সঙ্গে তার প্রতিদিন দেখা, তার বাসায় যায়, হয়। তো ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। সাইদা আপা বিজয়রাকে বললেন যে মঙ্কুদি, আমি কি আমার মানিকদার মুখটা শেষ পর্যন্ত দেখে যেতে পারবো না? তখন মঙ্কুদি তাকে বললেন যে দেখো, গতকাল তোমার মানিকদার একজন বন্ধু আসছিল, খুবই প্রিয় বন্ধু, সে তাকে চিনতে পারে নাই। তো তোমাকে যদি বাদল চিনতে না পারে, তুমি কিন্তু তাহলে মন খারাপ করো না। তো পরদিন সাইদা আপা গেলেন বেলভিউ হসপিটালে এবং নার্সিংহোমে গেলেন এবং সেখানে দেখলেন যে অনেক পরে কিছুক্ষণ পর বিজয় রায় তাকে ডেকে নিলেন। ডেকে নেওয়ার পরে তাকে তার মানিকদাকে তার মঙ্কুদি বললেন যে দেখো বাদল এসেছে। তো সত্যজিৎ রায় একদম চোখ মেল তাকিয়ে খুবই ক্ষীণ কণ্ঠে বললেন, কেমন আছো বাদল? তারপরে সাইদা আপা মানে তার হাতটার মধ্যে হাত রাখলেন, একদম হিমশীতল একটা হাত। এবং তখন সাইদা আপার মনে হয়েছে যে, কারণ আপনারা জানেন যে সত্যজিৎ তার যৌবনে সমুদ্রের কাছে গিয়ে সূর্যাস্ত দেখতে পছন্দ করতেন। তখন সাইদা আপার মনে হয়েছে যে একটা শতাব্দীর শেষ সূর্য আস্তে 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 সমুদ্রের পানিতে ডুবে যাচ্ছে। এই শব্দগুলো যখন আমি লিখেছি তখন আসলে আমার কম্পিউটার কিবোর্ড ভেসে গেছে। তারপরে এরকম অনেক গল্প আছে, আপনারা জানবেন যে আমাদের যে সুর সম্রাট, সঙ্গীত আচার্য ওস্তাদ আলাউদ্দিন খাঁ, তার যে মেয়ে অন্নপূর্ণাকে যেরকম উনি পছন্দ করতেন, আমাদের সাইদা খানমকে তিনি এইভাবে পছন্দ করতেন। তো তার সঙ্গে যখন রাসবিহারী এভিনিউতে গেলেন, দেখা করতে গেলেন, এবং তার সঙ্গে যেটা হয় সেটা হয় তাকে খুবই বুকে চেপে ধরলেন, তাকে দেখতে যান, করেন। কিন্তু অন্নপূর্ণা তো আপনারা জানেন যে আমাদের রবিশঙ্করের স্ত্রী ছিলেন, সে
গান গাইতেন না কেন, এটা ওস্তাদ আলাউদ্দিন খানি চাইতেন না যে যদি অন্নপূর্ণা এই রেওয়াজটা করেন তাহলে সে রবিশঙ্করের থেকেও বেশি আলোকিত হয়ে যাবেন, সেটা উনি করতে দেননি, যার জন্য উনি একটু অন্তরীণ ছিলেন। তো সাইদাপ্পা তাকে বললেন যে আমি কি আপনার কখনো আমি সেতার শুনতে পাবো না? তো উনি কোনো কথা বলতেন না, কিন্তু যেদিন উনি চলে আসেন সেদিন অন্নপূর্ণা তার উপর সদয় হলেন এবং সাইদাপ্পাকে উনি ওনার ফ্ল্যাটে নিয়ে গেলেন এবং উনি সরোদ বাজালেন 40 মিনিট টানা। সরোদ যখন থামলো তখন সাইদাপ্পার চোখ খুলে দেখলেন সাইদাপ্পার চোখে পানি, এবং সাইদাপ্পার তখন মনে হয়েছে যে আমাদের একজন বাঙালি নারী, উনি যখন বেরোয় আসেন তাকে চা খাওয়ালেন এবং তাকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে এসে অন্নপূর্ণা বললেন যে আপনি যদি কখনো কাউকে বলেন যে অন্নপূর্ণা আপনাকে সরোদ শুনিয়েছে তাহলে সবাই ভাববে যে আপনি একটা চাল মারছেন, ঠিক আছে? তো উনি যখন বেরিয়ে আসে তখন সাইদাপ্পার অন্নপূর্ণার কথা ভাবতে ভাবতে সাইদাপ্পার ভার হয়ে গেছে। তো এরকম অসংখ্য ঘটনা আছে সাইদাপ্পার। তো যেটা হয়েছে আমি একটু বলতে চাই যে এইটা আমি যখন সাইদাপ্পাকে নিয়ে কাজ করেছি তখন আমার মনে হয়েছে যে সাইদাপ্পার আত্মা আমার ভিতর ঢুকে গেছে, নতুবা আমার মতো একজন সাধারণ মানুষের পক্ষে এই জিনিসগুলো বের করা খুব কঠিন হতো। আপনারা জানেন পাবেল ভাই আছে, পাবেল ভাইকে নিয়ে এই বছর আমার একটা বই বেরিয়েছে পাঠক সমাবেশ থেকে, আলোকচিত্রালা পাবেল রহমান, সেটা একটা পাবেল ভাই আছেন। পাবেল ভাই আমাদের আলোকচিত্রের একজন জীবন্ত কিংবদন্তি সংবাদচিত্রী। আপনারা আরও জেনে খুশি হবেন সেটা হচ্ছে একজন সাইদা খানম এই বছর পাঠক সমাবেশের সিগনেচার বুক হয়েছে। এটার জন্য একটা পাঠক সমাবেশকে হাততালি দেওয়া যায় নাকি? কারণ প্রতি বছর পাঠক সমাবেশ থেকে একটা সিগনেচার বুক হয়। 2024 সালে একজন সাইদা খানম সিগনেচার বুক ছিল, 2021 সালে আমার সম্পাদনায় 4 খণ্ডের ডেডি সমগ্র সিগনেচার বুক ছিল। তো আমি মনে করি আনন্দের ব্যাপার হচ্ছে এটা, সারাপার বইটাও অনেক জায়গায় আলোচিত হয়েছে, নানাভাবে মানুষ দেখছে। তো আমার ভাল লাগছে এই কারণে যে আমি যখন আলোকচিত্র নিয়ে লেখালেখি করি তখন আমি ভেবেছি আলোকচিত্র নিয়ে কে পড়বে। তো এই বছর যখন আমি দেখলাম যে একজন সাইদা খানম মানে গল্প উপন্যাসের মতো পাঠক সমাবেশে মানুষ লাইন ধরে কিনছে, তখন আমার মনে হয়েছে যে এই আমার যে পাগলামি সেটা হয়তো একেবারে বিফলে যায়নি। বাংলাদেশের একজন নারীকে মানুষ পড়ার চেষ্টা করছে, বাংলাদেশের আলোকচিত্র নিয়ে পড়াশোনা করার চেষ্টা করছে মানুষ, এর চেয়ে আনন্দের আমার কাছে আর কিছু নাই। আর যেহেতু আমি একটু সুযোগ পেয়েছি আর একটু কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। আমি যেহেতু গবেষণা করি, আমি 10 বছর ধরে গবেষণা করি একদম নিজের মতো করে। আমি 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 গবেষণাটাই করতে চাই, ছবি তুলতে চাই, লিখতে চাই, এটা ছাড়া আমি আসলে কিছু চিনি না, আমার কোনো লাইন গার্ড নাই। আপনারা জানেন যে আমি প্রথম আলোতে দীর্ঘ সময় ছিলাম, এখন দেশ রূপান্তরের ফটো এডিটর, এর বাইরে আমার কোনো ইনকাম নাই। একটু ইউনিভার্সিটিতে পড়াই, সেখান থেকে আছে গবেষণা করার জন্য, আমি সেইটাও করতে পারি না। মুনতাসির মামুন স্যার একবার আমাকে নিয়ে গবেষণা করিয়েছেন, তো স্যার প্রত্যেক মাসেই স্যারের ছাত্ররা ফোন করতেন যে স্যার একটা টাকা রেখেছে আপনার জন্য, চেকটা নিয়ে যান। তো সেইটা ছাড়া আমার জীবনে আমি কোনো গবেষণায় টাকা পাই নাই। তো এইটা যে করি আমার প্রত্যেক মাস থেকে কিছু একটা খরচ হয়, তো খরচ হয়ে যায়, সেটাও কম না। তো সেইটার কারণে যেটা হয়, আমার স্ত্রী চলে আসছে, আমার 2 মেয়ে চলে আসছে, তো এই টাকাটা খরচ করতে গিয়ে যেটা হয় আমার স্বাচ্ছন্দ্য থাকে না। আগে আমি স্বচ্ছন্দে চলতে পারতাম, কিন্তু এই গবেষণাটা করতে গিয়ে আমার যেটা হয় যে আমি আমার স্ত্রীকে বা আমার 2 মেয়েকে নিয়ে আমি কখনো ঘুরতেও যেতে পারি না, বছরে 2-1 বার যে যাওয়া হয় সেটা। তো এই কারণে আমি নাদিরাকে একটু দাঁড় করাতে চাই, প্রিয়পূর্ণ যদি একটু দাঁড়ায়, তাদেরকে আমি অনেক কষ্ট দেই, তাদের জন্য একটা হাততালি দিতে পারেন। তো এই আমার কথা, আমি খুবই সাধারণ মানুষ, আমি গবেষণাটা করতে চাই। আমি আসলে বাংলাদেশের পূর্ববঙ্গের ফটোগ্রাফির ইতিহাসটা লিখতে আমার হয়তো আর 5 বছর সময় লাগবে। আপনারা দোয়া করবেন যেন আমি সেই কাজটা করতে পারি। সারাপা এত পরিশ্রম করেছেন যে এই বইটা করার পেছনে অনেকগুলো মানুষের অবদান আছে। সারাপা এত সহযোগিতা করেছে, এই বইটা লিখতে গিয়ে সবার জন্মমৃত্যু পেয়ে গেছি, কিন্তু সাইদাপ্পার বাবার জন্মমৃত্যু পাওয়া যায়নি। তো শেষ পর্যন্ত তার জন্ম পাওয়া গেছে, মৃত্যু পাওয়া যায়নি, কবর পর্যন্ত যেতে হয়েছে, তারপরে তার মৃত্যু ডেটটা ফাইনালি পাওয়া গেছে। এগুলোর জন্য সারাপা অনেক সহযোগিতা করেছেন। পাঠক সমাবেশকে ধন্যবাদ দিতে চাই। আমাদের রোকসানা ইসলাম আলোকচিত্রী, উনি একজন
সাইদা আপাকে নিয়ে দীর্ঘদিন কাজ করেছেন। উনি অনেকভাবে ছবি দিয়ে নানাভাবে হেল্প করেছেন, সে হেল্প করেছে। মুন্নি আপা আমার শিক্ষক, মুন্নি আপা আমাকে নানাভাবে যোগাযোগ করিয়ে দিয়েছেন। আমি শামীম আপার ইন্টারভিউ নিয়েছি, আলে আপাকে যে কত জ্বালিয়েছি, তো আপনাদেরকে যে এত জ্বালালাম খুব ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এই বলে আমি আমার কথা শেষ করছি। আর আমি আসলে এত মানুষ আসছে, মিনানারা আসছে, মিনানারা জানেন যে শাড়ি পরে স্কেটিং করে তার ছবি ভাইরাল হয়েছে, আমার ছবি। মিনানারা চলে আসছে তার মাকে নিয়ে। তো বিশ্বদেব চৌধুরী স্যার আসছেন। আমি স্যারকে বলবো, স্যার আপনি আমার চেয়ারটা যদি বসেন আমি খুব সম্মানিত হব স্যার, প্লিজ স্যার আপনি আমার চেয়ারে বসেন, স্যার আমি ওইখানে গিয়ে বসবো, স্যার প্লিজ প্লিজ স্যার আপনি চলে আসেন। ধন্যবাদ সবাইকে, আপনারা সবাই ভালো থাকবেন। অনেক ধন্যবাদ শাহাদাত ভাই। আসলে অনেক ত্যাগের পর কোনো কিছু সৃষ্টি হয়, এটাই সত্য। এবং সাইদা খানমের যে ত্যাগ সেটাও আমরা জানি। তিনি জীবনে কোনো দিন সংসার করেননি, শুধুমাত্র ক্যামেরার প্রেমে পড়ে, ক্যামেরার সাথেই তার সংসার ছিল। এমন একটা মানুষকে নিয়ে বলতে পারাও অনেক বড় ব্যাপার। সেখানে শাহাদাত পারভেজ কিংবা